হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব 7 নম্বর পেজের দ্বিতীয় দিন, এই 6-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত। 6 থেকে 10 পর্যন্ত শিখবো আজকে। আর আমরা কি করেছি, প্রথম দিন 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত শিখেছি। চলো শুরু করা যাক। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য এত টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হবে হিসাব করি। দেখো, জিনিসটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাই। এখানে 5/7 5/7 সমান সমান মানে 5/7 দাম কত দিয়েছে বইয়ে? 2,825 টাকা। 2,825 টাকা বলেছে, তোমাদেরকে বলেছে যে 5/7 দাম হচ্ছে এত টাকা। আমরা 5/7 তো ভালো করে বুঝিনি, তাই না? জিনিসটা কি দেখো, মনে করো এখানে একটা বক্স বানালাম। এই বক্সটাকে আমরা 7 ভাগে ভাগ করব। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। দেখো 7টা ঘর হয়ে গেল। মানে এই 7 ঘর, টোটাল কয় ঘর হলো? 7 ঘর। এই টোটালটা আমরা নিচে লিখব 7। আর এই যে 5 ঘর, এই যে 2 3 4 5, এই 5 ঘর কি করলো? দাম উঠালো, এই 5টা ঘরের দাম উঠালো কত? এত টাকা। তাহলে এখানে 5/7। এবার বুঝতে পারলে তো যে 5/7 দাম যদি এত টাকা হয়, তাহলে প্রশ্নে কী বলেছে? 2/7 দাম কত? তাহলে দেখো, এখানে যদি আমি আবার মনে করো 7টা ঘর বানালাম, তাই না? 1 2 3 4 5 6, এই 7টা ঘর বানালাম। এবার গেলাম 2টা ঘর আমি নষ্ট করে দিলাম। 2টা ঘর আমি বিক্রি করব। তাহলে 7/2। দেখো, আমি এখানে বেশি ঘর বিক্রি করলাম না, তো বেশি ঘরের দাম কী হবে? বেশি হবে। এখানে কম ঘর বিক্রি করছি, তাহলে কী হবে? আমার দাম কম হবে। তাহলে আমাদের কী করতে হবে? দামটা বের করতে হবে যে আমি 2টা ঘর বিক্রি করে কত টাকায় বিক্রি করতে পারবো। চলো অঙ্কটা খাতায় করা যাক। তাহলে আমরা আগের মতোই যে সমস্ত নিয়মগুলো বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে লিখবো আমরা, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কী করতে হবে বলো তো? আমাদের টেবিল বানাতে হবে, তাই না? প্রথমে বলেছিলাম টেবিল বানানোর কথা, মনে আছে? তাহলে আমরা একদিকে লিখব সম্পত্তির অংশ বা সম্পত্তির পরিমাণ, একটা লিখলেই হলো। আমরা লিখব সম্পত্তির পরিমাণ, ব্র্যাকেটে লিখব অংশ। আর অন্যদিকে লিখব কত? আমরা দাম বা টাকা। এবার কি করতে হবে? তুলনা করতে হবে, তাই না? তাহলে দেখো, 5/7 দাম কত আমাদের? 2,825 টাকা। আর এর আগের দিন কী বলেছিলাম মনে আছে? যে জিনিসটাকে আমাদেরকে বের করতে হবে, সেই জিনিসটা আমাদের ডান দিকে বসাতে হবে, কোশ্চেন মার্ক। তাহলে বলেছে 2/7 দাম কত? এই যে কোশ্চেন মার্ক, কত? যেটা বের করতে হবে সেটা আমাদের সবসময় ডান দিকে রাখতে হবে। বুঝতে পারলে? এবার কি বলেছিলাম মনে আছে? এবার আমরা কি করব? দেখব যে এটা সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো কী বলেছিলাম মনে আছে? যে যদি দুটোই একসঙ্গে বাড়ে তাহলে কী হবে? সরল। বা দুটোই একসঙ্গে কমে তাহলে কী হবে? সরল। আর যদি একটা বাড়ে একটা কমে তাহলে কী হবে? সেটা ব্যস্ত। তাহলে আমরা দেখব এটা। এখানে বলেছে 5/7 দাম এত টাকা। তাহলে 2/7 মানে কি? এটা থেকে এটা কী হলো? কমে গেল। এটা থেকে এটা কমে গেল না? কমে গেল না? তাহলে কি দামটাও কমবে? দামটাও কমবে। তাহলে যখন দুটোই কমবে তাহলে কী হবে? সরল সম্পর্ক। আমরা সুন্দর করে লিখব এখানে, এখানে সম্পত্তির পরিমাণের সঙ্গে দামের সরল সম্পর্ক। হুম
সরল সম্পর্ক। এবার সম্পর্ক বের করে নিলাম। লাস্ট আমাদের কি লিখতে হয়, যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। হ্যাঁ, যেহেতু এটা ঐকিক নিয়ম, তাকে তো আমাদের একটু ক্রেডিট দিতেই হবে, তাই না? তাহলে আমরা লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই এবার সমাধান করব। কিছুটা লিখতে হয়, বলেছিলাম না তোমাদেরকে, কিছুটা লিখতে হয়। কি লিখব, এটা দেখে দেখে আমরা লিখব যে 5/7 সম্পত্তির বা জমির দাম হলো এত টাকা। এইভাবেই আমরা লিখবো। হ্যাঁ, যে 5-এর এই ছকটা দেখেই তুমি এখানে নিচে সাজিয়ে লিখতে পারবে। 5/7 মূল্য কত টাকা? 2825 টাকা। তারপরে কি বলেছিলাম মনে আছে? সব থেকে কম দিয়ে একবার দিতে হবে। সব থেকে কম কি? সব থেকে কম হলো 1। অতএব 1 মূল্যের দাম কত? যখন সরল সম্পর্ক তাহলে কী হবে? একটা উপরে একটা নিচে। তাহলে এটা কি ভাগ পদ্ধতিতে আসলো, এটা কি পদ্ধতি আসলো? ভাগ পদ্ধতি। যেহেতু এখানে বাই আকারে আছে, তাহলে 2825 ভাগ 5/7 টাকা। অতএব 2/7 মূল্য হবে, এবার সবগুলো কী করবো আমরা? একসঙ্গে কাটাকুটি করে দেবো। যেহেতু এখানে ভাগ আছে, ভাগটাকে যখন গুণ করব তখন কী হয়? উল্টে যায়। তখন কী হয়? উল্টে যায়, এটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে 7/5 গুণন, আর এই যে 2/5 এটা আমরা পাশে লিখে দেবো, 2/7 টাকা। এবার কাটাকুটি করব, কাটাকুটি করলে আমাদের অ্যান্সার কমপ্লিট। দেখো, এই 7 কেটে দিলাম, গল্প শেষেদের। আর কাটাকুটি যায়? দেখো যায়। এখানে 5, এখানে 5। আমি বলেছিলাম যে যদি লাস্টে কোনো সংখ্যার 5 থাকে তাহলে 5 দিয়ে সেটা সংখ্যা কাটাকুটি যায়। তাহলে 5 দিয়ে কাটো। 5×5 = 25, 5 হাতে 2, 28 থেকে 25 বাদ দিলে 3, 3 আর 2 32। তাহলে 5×6 = 30, হাতে 3, 3 আর 5×6 = 30, 2। এখানে 32 থেকে 30 বাদ দিলে 2, 2 আর 5 = 25, তাহলে 5×5 = 25। তাহলে কত বেরোলো আমাদের? এখানে 2 বাঁচলো, এখানে 256 বাঁচলো। তুমি 2 দিয়ে কী করবে? গুণ করে দিলে। তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে আমাদের? 5 দুগুণ 10 0, হাতে 1, 6 দুগুণ 12 আর 1 13, 3 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11। তাহলে কত হচ্ছে আমাদের? 1130 টাকা। এটাই আমাদের অ্যান্সার। সুন্দর করে আমরা লিখে দেবো, অতএব ওই সম্পত্তির মোট পরিমাণের মানে 2/7 মূল্য হবে 1130 টাকা। বুঝতে পারলে? তোমরা যদি কাটাকুটি না করতে পারো তাহলে সুন্দর করে 5 দিয়ে ভাগ করে দিবে। এইভাবে 5 দিয়ে কী করবে? ভাগ করে দেবে। প্রথমে 5 দিয়ে দেবে, 5×5 = 25, 3 2, 5×6 = 30, 2 5, 5×5 = 25। কোনো সমস্যা নেই, বুঝতে পারলে? আর সুন্দর করে অ্যান্সারটা লিখে দেবে যে অতএব ওই সম্পত্তির 2/7 মূল্য হবে 1130 টাকা। চলো নেক্সট। এবার দেখো 7 দাগের অঙ্কটা কী বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। হ্যাঁ, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যদি যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে? হিসাব করি। জিনিসটা একটু বোঝো যে একটা ক্যাম্পে 48 জন সেনা রয়েছে, আর এবং তাদের যে খাবারের যে ব্যবস্থা সেটা 7 সপ্তাহের জন্য রয়েছে। এবার ওই ক্যাম্পে 48 জন সেনা ছিল, আরও 8 জন সেনা যোগ দিল, মানে সেনা কি বেড়ে গেল। যদি সেনা বেড়ে যায় তাহলে কি হবে? খাবার তো বেশি লাগবে না। সেই জন্য কি বলছে এখানে,
তাহলে খাবার কতদিন চলবে সেটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা কি করব, গণিত ভাষায় সমস্যাটি হলো, সমস্যা কি লিখব আমরা, সমস্যা লিখব যেখানে সৈন্য সংখ্যা আর ওপর দিকে লিখব আমরা কি, সময় বা সপ্তাহ, বা তোমরা এখানে লিখতে পারবে খাবার। এবার এখানে আমরা প্রথমে লিখব 48 জন, যদি 48 জনের খাবার 7 সপ্তাহের জন্য রয়েছে। এবার এখানে দেখো আরও 8 জন যোগ দিল, তাহলে কী হবে, 48 যোগ 8, তাহলে কত হচ্ছে আমাদের, 8 8 মানে 8 8 16, 6 হাতে 1, 1 আর 4 5, 56। তাহলে কি এখানে 48 থেকে 56 সেনা বেড়ে গেল না, সেনা যদি বেড়ে যায় তাহলে কী হবে, খাবারও বেশি লাগবে। তাহলে এখানে কোশ্চেন মার্ক, কত খাবার, যেটা বের করবো সেটা কি আমরা ডান দিকে, হাতের ডান দিকে রাখবো। তাহলে এটা কি, এটা আমাদের বৃদ্ধি পেয়েছে, সেনা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। সেনা বৃদ্ধি পেলে খাবার কি, খাবার এতটুকুই আছে, তাহলে খাবার কমে যাবে না, তাহলে খাবারের সংখ্যা বা সপ্তাহের সংখ্যা কী হবে, কমে যাবে। তাহলে দেখো একটা বেড়ে গেল, একটা কমে গেল, তাহলে এটা কি সম্পর্ক, হ্যাঁ এটা হলো ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখব, যে এখানে সৈন্য সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার আমরা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই, এটা তো আমাদের লিখতেই হবে, ঐকিক নিয়মে সমাধান করে পাই। এবার আমাদের কী করতে হবে, সাজাতে হবে, জিনিসটাকে সাজাতে হবে। এখানে এটা পুরোপুরি তুমি কী করতে হবে, বানিয়ে সাজাতে পারবে। দেখো কি বলেছে, আমরা সাজাবো কীভাবে, 48 জনের খাবার মজুত রয়েছে 7 সপ্তাহে। তো আমরা এখানে ছোট করে লিখব যে 48 জন সৈন্যের খাবার চলে লিখে দেব 7 সপ্তাহ। অতএব সব থেকে কম দেবো একবার, প্রতিটা অঙ্কে 1 দিয়ে দিতে হবে প্রথমে ঐকিক নিয়মে। একজন সৈন্যের চলবে, তাহলে এটা কি হবে, ব্যস্ত সম্পর্ক হলে কী হবে, পাশাপাশি লিখতে হয়, তাহলে 7 গুণন 48 সপ্তাহ। এবার কত রয়েছে, 56 জন সৈন্যের খাবার চলবে, তাহলে 7 গুণন 48, আর এই 56টা কী হবে, নিচে চলে আসবে। চলো এবার কাটাকুটি করব, দেখো কাটাকুটি যায়, দেখো যাচ্ছে, 7 8 56, 7 একে নামাতে বললে তো মিলে যাচ্ছে আমাদের। এই 8 দেবার এটাকে আবার কাটাকুটি যায়, যাবে, হিসাব করে দেখো, 6 8 48, হ্যাঁ 6 8 48, 6। অতএব 56 জন সৈন্যের খাবার চলবে 6 সপ্তাহ। বুঝতে পারলে, এটাই অ্যান্সার। খুব সুন্দর করে তুমি অ্যান্সারটা লিখতে পারবে। তো আমরা লিখব উত্তর, বা অতএব ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। অতএব ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে 56 জনের, এটাই অ্যান্সার। চলো নেক্সট দেখো, 8 দাগের অঙ্কটা ও 7 দাগের অঙ্কটা সেম টু সেম। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল। ভালো করে বুঝবে, একই রকম অঙ্ক, সেম অঙ্ক। 7 নাম্বারটা যদি বুঝে থাকো তাহলে 8 নাম্বারটা নিজে থেকেই পারবে। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল।
10 দিন পরে, মানে দিন কমে গেল কিন্তু, হ্যাঁ, 10 দিন পরেও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। 10 দিন পরে ও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারের সকলের, মানে টোটাল সৈন্যের বা নাবিকের আর কতদিন চলবে হিসাব করি। চলো সমস্যাটা বের করি। সমস্যা বের করলে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। তাহলে গণিত ভাষার সমস্যাটি হলো, তাহলে আমরা সমস্যা কি লিখলাম, যে নাবিক সংখ্যা ও খাবার মজুদ বা দিন, এটা আমাদের কি সমস্যাটা বের করবো এখন আমরা, নাবিক সংখ্যা ও খাবার মজুদ দিন। তাহলে আমরা 50 জন নাবিক এর কত দিনের খাবার ছিল, 16 দিন। কিন্তু 16 দিনের পর ওখানে কি ছিল, 10 দিন পরে আরও 10 জন যোগ হলো, তাই না? তাহলে কী হবে এখানে, 16 - 10 সমান কত হচ্ছে, সমান 6 দিন। বুঝতে পারলে? আর এখানে 10 দিন পরে আরও কী হবে, 10 জন যুক্ত হবে। তাহলে এখানে কি হচ্ছে, 50 + 10 সমান কত হচ্ছে, 60 জন নাবিক। বুঝতে পারলে? তো এইটুকুই একটু প্যাচ ছিল, এইটুকুই যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো তাহলে তোমাকে অঙ্কে কেউ আটকাতে পারবে না। বুঝতে পারলে? এবার দেখো নাবিক সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে, নাবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু খাবারের সংখ্যা কী হবে, নাবিক যদি বেড়ে যায় তাহলে খাবার কম হয়ে যাবে না? তাহলে কী হবে, খাবার কম হয়ে যাবে। তাহলে একটা বেড়েছে একটা কমেছে, তাহলে কী হবে, এটা হবে তোমার ব্যস্ত সম্পর্ক, তাই না? তাহলে আমরা সুন্দর করে লিখবো, এখানে নাবিক ও খাবারের বা দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। চলো লিখে দাও। তাহলে আমরা কী লিখবো, ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে সুন্দরকে সাজিয়ে লিখব যে 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। সুন্দরকে লিখবো আমরা যে 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। অতএব সব থেকে কম দিয়ে একবার দেখবো আমরা, সব থেকে কম মানে কি 1, অতএব একজন নাবিকের খাবার আছে। তাহলে কী হবে, ব্যস্ত বললে কী বলেছিলাম, পাশাপাশি গুণ হয়, ব্যস্ত বললে পাশাপাশি, তাহলে 6 × 50 দিনের। তাহলে অতএব 60 জন নাবিকের খাবার মজুত রয়েছে 6 × 50 × 7, মানে নিচে সব 60 লিখতে হবে। এবার কাটাকাটি করো, তাই গল্প শেষ। দেখো এই লাড্ডু কেটে দিলাম, এবার এই 6 কেটে দিলাম, বাকি কী থাকলো 5। তাহলে আমরা কী লিখবো, অতএব 60 জন নাবিকের খাবার 5 দিন চলবে। বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখবো, উত্তর বাকি খাবার সকলের আরও 5 দিন চলবে। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, 9-এর দাগের অঙ্ক কী বলেছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। বাপরে, বুঝতে পারছো, 20 জন মানুষ 30 দিনে একটি বাড়ি কমপ্লিট করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। তাহলে হিসাব করে দেখি তারা কত দিনে বাড়িটি শেষ করবে। তাহলে দেখো এখানে লোক যদি কমে যায় তাহলে কী হবে, সময়টা বেশি লাগবে, তাই না? লোক কমে গেলে কী হবে, সময়টা বেশি লাগবে। এটুকু তো আমরা বুঝতে পারছি। চলো তাহলে আমরা সমস্যাটা লিখব। গণিত ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিত ভাষায় সমস্যাটি হলো, একদিকে লোক সংখ্যা, অন্যদিকে দিন সংখ্যা। প্রথমে ছিল কতজন, 20 জন মানুষ কাজ করবে কত দিনে। এখানে কি বলেছিল ভালো করে দেখো, 30 দিনে টার্গেট নিয়েছিল, কিন্তু 6 দিন পরে তাদের 8 জন অসুস্থ হয়ে যায়।
তারপরেও কতদিন লাগবে, তাহলে কী হবে 30 মাইনাস 6, তাহলে কত হচ্ছে 24 দিন। বুঝতে পারলে? তারপরে বলল যে 6 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে আমরা 20 মাইনাস 6, তাহলে কত হচ্ছে এখানে 12 জন, এখানে 12 জন। তাহলে জিনিসটা বোঝো ভালো করে, যে লোক কমে যায় তাহলে কী হবে দিন বেশি লাগবে, তাই না? দিন বেশি হবে। একটা কী হলো কমে গেল, লোক কমে গেল, তাহলে কাজের পরিমাণ বেড়ে যাবে। তাহলে একটা কমলো একটা বাড়লো, তাহলে কী হবে, তাহলে হবে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কী লিখবো এখানে, লোক সংখ্যা ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তারপরে কী লিখবো, ঐকিক নিয়মে সমাধান করে পাই। চলো এটুকু আগে লিখে নিই, তারপরে বলছি। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখব যে 20 জন লোক বাকি কাজটি শেষ করে, 30 দিনের টার্গেট নিয়েছিল কিন্তু করেনি, 6 জন লোক অসুস্থ হয়ে গেছে। তাহলে 20 জন লোক বাকি কাজটি শেষ করে 24 দিনে, এটা আমরা কিন্তু এখানে লিখব যে অতএব 20 জন লোক বাকি কাজটি শেষ করে 24 দিনে। এবার সব থেকে কম দিয়ে দেবো, অতএব 1 জন লোক বাকি কাজটি শেষ করে 24 গুণন 20/দিন। এবার 12 জন লোক বাকি কাজটি শেষ করে, 24 গুণন 20/12। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে অ্যান্সার কমপ্লিট। দেখো এখানে দেখো 12 দুগুণে কত হয় 24, 12 দুগুণে 24। নিচে আর কোনো সংখ্যা আছে নেই, তাহলে উপরে 2 পাশে 20, তাহলে কত হচ্ছে 20 দুগুণে 40 দিন লাগবে। এটাই আমাদের উত্তর। আমরা উত্তরটা সুন্দর করে সাজিয়ে লিখব অ্যান্সার, এইভাবে উত্তরটা আমরা সাজিয়ে লিখব। অতএব 40 যোগ 6 46 দিনে তারা বাড়িটি সারানোর কাজ শেষ করবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 40 যোগ 6 আসলো কেন? দেখো 40 যোগ 6 আসলো কারণ এই যে 6 মাইনাস করলাম না, এটা আমরা দিয়ে দেখালাম যে টোটাল কতজন, মানে টোটাল কত দিনে এই যে বাকি যে 6 দিন মাইনাস হয়ে গেল, এই জন্য টোটাল কত দিনে বাড়ি সারানোর কাজটি শেষ হবে। উত্তর 46 দিনে বাড়ি সারানোর কাজটি শেষ হবে। চলো লাস্ট অঙ্ক 10 নম্বর। দেখো এই পেজের আজকে আমরা শেষ অঙ্কটা করব। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন, হিসাব করি। এখানে দেখো অঙ্কটা ছোট হতে পারে, মানে লেখাটা ছোট হতে পারে, কিন্তু অঙ্কটা কিন্তু অনেকটা বড়। দুটো ভাগে অঙ্কটা করতে হয়, কিন্তু আমরা একটা ভাগেই করে দেখো, একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। অতএব গণিত ভাষায় সমস্যাটি হলো আমাদের আগে সমস্যা বের করতে হবে। তো একদিকে লিখবো আমরা লোক সংখ্যা, লোক লিখতে পারবো বা কৃষক, এখানে যেহেতু কৃষক বলেছে না, তাহলে আমরা কি করবো কৃষক লিখবো। সংখ্যা। আর অন্যদিকে কি লিখবো, দেখো এখানে আরেকবার বলছি, দেখো ভালো করে দেখো, 1 মিনিট, ভালো করে দেখো, এতজন কৃষক, এত দিন, এত বিঘা, মানে জোন আছে, দিন আছে, বিঘা রয়েছে, তাহলে 3টা আমাদেরকে ঘর বানাতে হবে। কটা ঘর বানাতে হবে? 3টা ঘর বানাতে হবে। গুড। তাহলে কৃষক লিখলাম আমরা, তাহলে এখানে দিন লিখব, দিন সংখ্যা, আর এখানে লিখব কি জমি বা বিঘা। বুঝতে পারলে? এবার কৃষক 25 জন, দিন 12 জন, আর বিঘা করেছে কত 15 বিঘা। পরে আবার বলেছে 30 জন আর দিন 16, তাহলে বিঘা কত হবে? এখানে দেখো কোন সম্পর্কে, 3টা যেহেতু রয়েছে না, কোন সম্পর্ক,
25 জন ছিল, 30 জন চলে আসছে, তাহলে কত তো বেড়ে গেল না? তাহলে এটা কি বেড়েছে। দিন 12 ছিল, 16 হয়েছে, তাহলে এটাও বেড়েছে। তাহলে 25 জন মানুষ যদি 25 জন কৃষক যদি 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? 30 জনও বেশি, দিনও বেশি, তাহলে এটাও বেশিই হবে। তাহলে সবই যখন বেশি হবে তাহলে কি হবে? সেটা সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে সম্পর্কটা লিখব যে এখানে কৃষক সংখ্যা ও জমির মানের মধ্যে সরল সম্পর্ক। এটুকু বুঝতে পারলে? তারপরে দেখো, অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই, তাই না? কিন্তু আরেকটা লাইন লিখতে হবে। এখানে আমরা লিখলাম কৃষক ও জমির মধ্যে, তাহলে এই দুটোর মধ্যে সরল সম্পর্ক, এটাও বেড়েছে, তাহলে এটার মধ্যেও সরল সম্পর্ক হবে না? তাহলে দিন দিন সংখ্যা ও জমির মধ্যেও কিন্তু সরল সম্পর্কই আছে, তাহলে এটাও তুমি লিখতেও পারো, না লিখলেও চলে। যেহেতু আমরা একটার মধ্যে করছি তাহলে লিখে দেওয়াটা ভালো। তাহলে আমরা লিখবো অতএব দিন সংখ্যা, তুমি একবারও লিখতে পারো যে কৃষক সংখ্যা, দিন সংখ্যা, জমির সংখ্যা, তিনটেতেই সরল সম্পর্ক। সংখ্যা ও ডট ডট দিয়েছি জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। এবার ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে লিখবো আমরা খুব সুন্দর করে। দেখো এখানে কি বলেছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তো এই লেখাটাই আমরা লিখবো এখানে। 25 জন কৃষক 12 দিনে চাষ করে কত? 15 বিঘা জমি। অতএব সব থেকে কম দিয়ে দিতে হবে আমাদের, তাই না? একজন কৃষক 12 দিনে চাষ করে কত বিঘা? তাহলে 25/, সরল সম্পর্ক না, তাহলে এটা এটা উপরে উঠবে 15/25 বিঘা জমি। তাহলে একজন কৃষক এবার একদিনে কত কাজ করবে? যেহেতু আমরা একদিনে মানে 3টে পার্ট আছে, একটা পার্টে করছি, তাহলে আমরা এই পার্টটা সবগুলো অঙ্ক করতে করলাম একবার দিয়ে। এবার একদিনে মানে একজন কৃষক কত করবে এটা তো আমাদের লিখতেই হতো। তাহলে একদিনে কত কাজ করবে, যেহেতু 3টা অঙ্ক আছে এখানে, একদিনে কত কাজ করবে এটাও আমরা দেখব। একদিনে চাষ করবে কত? তাহলে এই 15 উপরে আর 25 × 12 বিঘা জমি। বুঝতে পারলে? এবার লাস্ট 30 দিনে মানে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? তাহলে আমরা এখানে লিখব 30 জন কৃষক 16 দিনে চাষ করবে। তাহলে দেখো 15 × এই দুটো পাশাপাশি বসে যাবে, 30 × 16 ডট 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 ডট, এখানে লিখবো 25 × 12। এবার দেখো কাটাকুটি যায় কি না। দেখো কাটাকুটি যাচ্ছে, দেখো এখানে 5, এখানেও 5, তাহলে 5 দিয়ে কিন্তু কাটাকুটি যায়। তাহলে আমরা লিখব 5×5 = 25, আর এই যে 5×6 = 30, আর এই 5 দিয়ে এটাকে কাটবো, 3×5 = 15। এবার 12 রয়েছে, 12কে কী দিয়ে কাটাকুটি যায়? তাহলে 6 দিয়ে কাটা যায়, 6×2 = 12। এবার এই 2কে আর কাটা যায়? দেখো এই 2কেও কাটা যায়, 8×2 = 16। তাহলে অ্যান্সার কী বেরোলো আমাদের? 3 আর 8 বেরোলো। তাহলে আমরা লিখব 3 আর 8 বাকি থাকলো, 3 আর 8 যোগ করলে কত হয়? 3×8 = 24 বিঘা জমি।
এবার উত্তরটা আমরা লিখব। তার আগে তোমাদেরকে কাটাকুটিটা আরেকবার একটু বুঝিয়ে দিই, তোমরা অনেকে বুঝতে পারলে না মনে হয়। দেখো আমি এখানে করে দেখাচ্ছি। 25 রয়েছে গুণন 12 রয়েছে, এখানে 15 রয়েছে গুণন 30 রয়েছে গুণন 16 রয়েছে। এবার দেখো 5 দিয়ে 25কে কাটে, 5 5 25, 5 দিয়ে 30কে কাটে, 5 6 30, 6 দিয়ে 12কে কাটে, 6 দুগুণ 12। এবার এই 2 দিয়ে 16কে কাটলো, 8 দুগুণ 16। এই 5 দিয়ে এই 15কে কাটলো, 3 5 15। বাকি থাকলো 3 আর 8, এই যে গুণন চিহ্ন, তাই 3 8 24। বুঝতে পারলে? এবার আমরা সুন্দর করে অ্যান্সারটা লিখব। উত্তর 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। বুঝতে পারলে? আর তোমাদের কোনো জায়গায় যদি অঙ্কে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে এরপর থেকে যে সমস্ত অঙ্ক আমি করাবো তাহলে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। বুঝতে পারলে? বাই।